শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Am I audible and visible? Am I audible and visible? আমি শুরু করছি। হ্যাঁ। আজকে একটু অল্প সময় কথা বলবো, একটু কাজে বেরোতে হবে। আজকে আমি কনসেন্ট্রেট করব ভারতবর্ষে কিভাবে একটা বড় পাকিস্তান তৈরি হয়ে আছে ইনসাইড দিস ইন্ডিয়া, ট্রাঙ্কেটেড ডিভাইডেড ইন্ডিয়া, even after 47, how gradually, in step by step, a huge Pakistan is created and very active, very active. And that Pakistan inside India is more dangerous than Pakistan outside, in our eastern side and western side. আমি আগে মহাকালের কথা দিয়ে শুরু করব। মহাকাল এর সম্বন্ধে কি কি সাবধান করেছিলেন তার কোনো কথা আমরা শুনিনি, তাই উই আর সাফারিং। আমি আজকে শুধু একটা বই থেকে একটা অংশ মহাকালের এই যে পাকিস্তান তৈরি হয়েছে ইনসাইড ইন্ডিয়া, অনেকভাবে বলেছেন, অনেক জায়গাতে খণ্ড বিচ্ছিন্ন হয়ে তা প্রকাশিত, অনেকটা হয়তো প্রকাশিত নয়। আমি একটা জায়গা শুধু আজকে পড়ছি। আজকে ওটা আমি ওমা ওই মহামানব আসে 2010-এর যে এডিশনটার 351 পেজ আর 352 পেজ আমি দুটো আজকে ফেসবুকে দিয়েছিলাম। আপনারা কেউ কেউ পড়েছেন বা দেখে নেবেন। আমি একটু পড়ে তারপরে আমি সাবজেক্টে চলে যাচ্ছি। জয়দেব বাবু, জয় হিন্দ। অজন্তা ঘোষ সেনগুপ্ত, ইয়েস অডিবল। অতনুবাবু, থ্যাংক ইউ। একটা বড় ড্রাফটের 26তম আইটেমটা, সরি, এটা জেনে রাখুন, এটা জেনে রাখুন, মহাকাল একদম ডাইরেক্ট। এটা জেনে রাখুন, ভারতের একটা সংখ্যালঘুর একটা অংশ প্রত্যেকে নিজেকে এবং নিজেদেরকে ভারত বিজেতা মনে করে। তারা উই দ্য মাইনরিটিজ ইন ইন্ডিয়া বলে থাকেন। এদের মধ্যে অগ্রগণ্য ভিআইপি স্বয়ং ইন ব্র্যাকেট এবং SH NO আছে, NO আছে। এটা পরে ডিকোড করব। একথা তারা সংখ্যালঘুর একাংশ খোলাখুলি বলে। বি, সংখ্যালঘুর একাংশ চায় সম্পূর্ণ ভারতে তাদের রাজত্ব পুনরায় হোক। আশাও রাখে সি, যারা ভারতের নাগরিক হয়ে আছেন তার একমাত্র কারণ হলো পাকিস্তান থেকে ভারতে থাকলেই তাদের সব রকমেই সুখ সুবিধে বেশি, অন্য কোনো কারণে নয়। পয়েন্ট, নৌ বিভাগের সমুদ্র বিভাগের ডিপোগুলো থেকে কোটি কোটি টাকার প্রিসিশন যন্ত্রাদি, র্যাডার এবং অন্যান্য বিদেশি যন্ত্রাদি, যা আপনি বুঝবেন না, অন্য দেশে গেছে এবং যাচ্ছে। ডিফেন্সের
মোস্ট ভাইটাল অ্যান্ড সেক্রেট থিংস বারবার গেছে। আপনাদের সরকার বন্ধ করতে অসমর্থ। এ কাজে অতি পরম বিশ্বাসী সংখ্যালঘুর একাংশ তো আছেই, হিন্দুরাও বেশ সংখ্যাতে আছেন, এবং বলতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে বাঙালি হিন্দুরাও আছেন। 28 এর এ নাম্বার পয়েন্ট, দুষ্করেরও বেশি ইন্টারন্যাশনাল স্পাই সিক্রেট এজেন্টদেরও নিয়মিত আসা যাওয়া এবং মিটিং সেন্টার্স শুধু ইউপিতেই। এ থেকেই অন্তত ভারতের অবস্থান বুঝে নিন। বি, গাঁয়ের সংখ্যালঘুর একাংশের বাড়িতেও অস্ত্রশস্ত্রাদি জমা আছে। ইউপির এই সংখ্যালঘুরা কখনো কখনো বলে ফেলছে তাদের হিন্দু বন্ধুদেরকে, অব তো তৈয়ার হই, এখন তো আমরা তৈরি। ডি, গভর্নমেন্ট মাত্র 3টি সেন্টার্সের কথা জানে, সেখানেও নিযুক্ত করেছে সংখ্যালঘু স্পাই। 29th পয়েন্ট, নেফা, এনএজিএ নাগা, আসামের কোণ থেকে বাংলার শেষ কোণ পর্যন্ত, পাকিস্তানের দিকে কোন কোন জায়গায়, কত কত দূরে, কোন কোন জাতের, সেক্সের, দেশের কোন কোন ব্যাটালিয়ন, রেজিমেন্ট, কোম্পানি, প্ল্যাটুন, ব্রিগেড, ডিভিশনে, কত কত সংখ্যায়, কি কি ইউনিটে, কীরকম ফায়ারিং কমপ্লিমেন্টস, এবং যুদ্ধরথ, শকট, যন্ত্রাদি, বিমান নিয়ে গেড়ে বসে আছে, এবং কীরকম সুন্দর কনস্ট্যান্টলি মোবিলাইজড অবস্থায় রথ রয়েছে, এসবের কিছুই আপনি এবং আপনারা জানেন না, এবং জানবার চেষ্টাও করছেন না। কিন্তু ঘোস্ট ইউনিট বাই ইউনিট, প্লেসমেন্ট বাই প্লেসমেন্ট জানে। 30 নম্বর পয়েন্ট, এত লম্বা সীমারেখার কোন কোন জায়গাগুলো দিয়ে দু তরফের যোগাযোগ সহায়তা, সংখ্যালঘুর একাংশ স্মাগলিং দিনরাত চলছে এবং চলবে, তাও সব আপনারা জানেন না। মৃতভূত জানে, কারণ তার বাপের দায়। মৃতভূত জানে, কারণ তার বাপের দায়। নাগাল্যান্ডের মৃতভূতের জীবন শত্রুরা কেবল নাম রূপ বদলে একটি নিজস্ব স্টেট তৈরি করতে চায়, পূর্বেকার থেকেই চেয়েছে। এটাও কি আপনি বুঝবেন না? গভর্নমেন্ট তো অন্ধ কাপুরুষ আছেই। 32 নম্বর পয়েন্ট, এন্টায়ার টোটাল ভারতবর্ষ একমাত্র ভারতবাসীরই থাকবে। এবারে বহু শতাব্দী ধরে একমাত্র ভারতবাসী শাসন করবে। ইউকে, ইউএসএ, ইউরোপের অন্য কেউ, রাশিয়া বা চীন বা জাপান, কেউ ভারত শাসক থাকবে না, হবে না, হবে না, হবে না। তথাকথিত গ্র্যান্টস, ইউএস এডস, তথাকথিত গ্র্যান্টস, এডস, লোনস, এটসেট্রা 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 একটি কানাকড়িও ফেরত পাবে না, ফেরত দিতে হবে না। অতি দিন জননী জন্মভূমির দিন সেবক পরদেশী সর্বহারা মৃতভূত পথিক ফকিরের লীর চোখের সামনেই এরূপ হতে থাকবে। এপরের প্রত্যেকটি কথাতেই বিচার, তর্ক, প্রশ্ন, সংশয়, জিজ্ঞাসার প্রশ্ন নেই। প্রত্যেকটি জীবন মৃত্যুই মতোই ধ্রুব সত্য। চিঠিখানা ডাকে দেব না, অকাট্য বিশ্বাসী আপনার কেউ এলে
তার হাতে পাঠাবো। তাই এসেছিল অকাট্য বিশ্বাসী লির সন্তানের হাত দিয়ে পাঠালাম। ডেফিনেটলি বোঝা যাচ্ছে চিঠির বয়ান দেখেই এটা দিদির মৃত্যুর বহু আগের, 71-এর আগে, 70-70 আগে, বহু আগে। তখন থেকে উনি সব খোঁজ খবর জানেন, ভারতের বাউন্ডারির দিয়ে কোথা থেকে কোন শত্রুরা প্রবেশ করছে এবং ইন্ডিয়ার বিভিন্ন যে আর্মির সেগমেন্টস থেকে কীভাবে তার মেটেরিয়ালস এবং ইন্টেলিজেন্স ইনফরমেশন চলে যাচ্ছে, তাতে যেমন মাইনরিটির মুসলিমরা আছে, হিন্দুরাও আছে, বাঙালি হিন্দুরাও আছে। এবার এক জায়গায় বলেছেন যে যেমন যখন 62-তে যখন দিদির সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হয়নি, ডিরেক্ট সাক্ষাৎ হয়নি, ইনডিরেক্ট সাক্ষাৎ, তারপর যোগাযোগটা ছিল টু ডিফারেন্ট পার্সনস। প্রথম যে নির্দেশটা এসেছিল একটা, যে আগামী কয়েক বছরের মধ্যে ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ রিফিউজি আসবে একটা ক্রাইসিসে, তাদের থাকার ব্যবস্থা করো, কিন্তু তাদের সেই যে থাকার টেম্পোরারি সেটেলমেন্ট, যে রিফিউজি ক্যাম্পস, এগুলো ভারতবর্ষের বাউন্ডারির খুব ইনসাইডে করবে না, বাউন্ডারির কাছাকাছি রাখবে, ক্রাইসিস চলে গেলে আবার ওপার বাংলায় পাঠিয়ে দেবে। কি ওয়ার্নিং! খুব ইনসাইডে পাঠাবে না, কারণ ওয়ার্নিংটা অবভিয়াস, কারণ সেখান থেকে যদি ওরা ইনফিল্ট্রেট করে যায়, তাদের মধ্যে আবার লক্ষ লক্ষের মধ্যে হাজার হাজার টেরোরিস্ট থাকবে, সাবধান করে দিয়েছেন। আরেক জায়গায় বলছেন যে এই যে মরা ভূত, তার তো বাপের দায়, তোমরা যদি এইটুকু একটা করো, ওপার থেকে যে লাখে লাখে হচ্ছে ইনফিল্ট্রেশন, এটা যদি একটু কমাতে পারো, ভেতরে যে বাইরের শত্রুদের স্পাইরা প্রবেশ করছে, এটাকে যদি একটু থামাতে পারো, একটু যদি সাহায্য করো, তাহলে এই অভাগার একটু সুবিধা হয়। এ কথাও বাঙালি হিন্দুরা কেউ শোনেনি, কেউ কথা রাখেনি, কেউ কোনো কিছু করেনি। আজকে আরেকটা জায়গায় বলেছেন, তাও বলেছেন একটা কথা, তবু তবু মনে রেখো, যখন এক সময় চিরুনি তল্লাশি হবে, তখন একটা মশা মাছিও পালাতে পারবে না, মশা মাছিও পালাতে পারবে না। আমরা কিন্তু কোনো কথা শুনি না। এখন আমরা ভারতবর্ষ ইন আনডিক্লেয়ার্ড ওয়ার উইথ পাকিস্তান, আমরা কিছু কিছু লোক লাফাচ্ছি, এখনই কেন পকটা দখল করে নিচ্ছি না, এখনই কেন আমাদের আর্মি ঢুকে যাচ্ছে না পাকিস্তানে, এইসব বাতেলা কথা অনেক দেওয়া যায়, অনেক দেওয়া যায়। ভাই এগুলো করতে গেলে যে জাতিকে স্যাক্রিফাইস করতে হবে, আর্মি উইল স্যাক্রিফাইস, আওয়ার গভর্নমেন্ট উইল প্ল্যান, আওয়ার জেনারেলস উইল প্ল্যান এক্সেলেন্ট প্ল্যানস, কিন্তু একটা তার তো একটা স্যাক্রিফাইস আছে। এই স্যাক্রিফাইসটি ভারতের জনগণ এইটুকু করতে রাজি আছে? আমরা ওই যুদ্ধের খবর শুনে টিভির কাছে নাচবো, চায়ের দোকানে গিয়ে নৃত্য করব, কিন্তু তেলের দাম একটু বাড়ালেই তখন তো লম্ফজম্প করব। আমার সিনেমা দেখতে যাওয়া, ক্রিকেট খেলা দেখা হ্যাম্পার হলেই চিৎকার করব, আমাদের হিউম্যান রাইটস ভায়োলেটেড হচ্ছে, সরকার অপদার্থ, মানুষের জীবনের সুখ বাঁচিয়ে রাখতে পারছে না। আজ রাস্তায় আবার জিনপিং এর বাচ্চারা নেমেছে, এরা পাকিস্তানের থেকে টাকা নিয়ে থাকে। ইয়েস, হ্যাঁ, মনে রাখবেন মিডিয়ার একটা বড় অংশ এবং এই ইন্ডি গোষ্ঠীর নেতারা বিদেশ থেকে টাকা পায়। এ তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে তো বলেই দিয়েছে যে এক্স প্রেসিডেন্ট বিডেনের সময় এডসের নামে, ইউএসএ এডসের নামে কি বিপুল পরিমাণ টাকা এসছে, বিপুল পরিমাণ টাকা এসছে, এবং বাংলাদেশে গিয়েছে ওই হিসেব অনুযায়ী যে ডলারটা এসছে, দ্যাট ভ্যালুজ 42,000 crores রুপিজ। ইন্ডিয়াতে এসে তার থেকে বেশি।
এই তো আমাদের অবস্থা। এইবার এবার বুঝুন, এবার আমি বলি একটা জিনিস মনে রাখবেন, এই যে ভারতবর্ষে একটা পাকিস্তান তৈরি হয়ে গেছে আস্তে আস্তে, পার্টিশনের পরেও একটা বিপুল অংশের মুসলমান রয়ে গেছে, যারা একসময় যে মুসলমানরা পার্টিশন চেয়েছিল, পাকিস্তান চেয়েছিল, তারাও কিন্তু পাকিস্তানে যায়নি, কারণ তারা জানে যে ইন্ডিয়াতে থাকলেই আমার বেশি লাভ, আর পরে আরো আরো খামচে খামচে হিন্দু রক্ত খাবো বড় অংশ। তারও পরে ওপার বাংলা থেকে বিশেষ করে 71-এর পরে হয়েছে ইনফিল্ট্রেশন ইন ক্রোর্স, জেনে রাখুন। আমি এই জায়গাটা একটু বলে আমি অল্প সময় কথা বলবো আজকে। আমি বহু আগে বলেছি, সিপিআই ওয়াজ ক্রিয়েটেড, মুসলিম লীগ ওয়াজ ক্রিয়েটেড ইন শাহবাগ, ঢাকা, 1906-এ, একদম ব্রিটিশ বেঙ্গল গভর্নর এবং ওখানকার নবাবের টাকায়। পরবর্তীকালে পুরোপুরি তাকে ব্যবহার করে গেছে ব্রিটিশ কমিউনাল পলিটিক্স করার জন্য, এবং গান্ধী নেহেরু ইন্ধন জুগিয়ে গেছে সেই কমিউনাল পলিটিক্সে। হলো, এবার কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল কোথায়? তাশখন্দে। কিন্তু কিছুদিন পরেই এই তাশখন্দে তৈরি হওয়া কমিউনিস্ট পার্টিটা একদম ব্রিটিশের কন্ট্রোলে চলে গেল। আমি ডকুমেন্টস দেখিয়েছি আপনাকে, একদম আর্কাইভাল ডকুমেন্ট দেখিয়ে দিয়েছি। অ্যান্ড ডিউরিং দ্য সেকেন্ড গ্রেট ওয়ার ইট ওয়াজ আন্ডার দি কন্ট্রোল অফ দি ব্রিটিশ। সিপিআইকে কন্ট্রোল করতো ব্রিটিশাররা, দেখিয়েছি। এবার ডিউরিং এমার্জেন্সি 1975, তারও আগে থেকে সিপিআই পুরোপুরি একদম মস্কোপন্থী, কারণ সেখান থেকে রুবেল আসতো, আর সে বিখ্যাত পত্রিকাগুলো বিদে পয়সায় আসতো, খুব দেখতে সুন্দর পত্রিকাগুলো, সোভিয়েত ল্যান্ড, সোভিয়েত দেশ, কত কিছু। সোভিয়েত ল্যান্ড নাকি রাস্তাঘাট সব সোনায় তৈরি, সোনায় বানানো, স্বর্গ সব, এই তো গল্প ছড়া হতো, এই কমিউনিজম এলেই দেশটা এরকম হয়ে যাবে, এই তো সিপিআইকে দিয়ে এই গল্প ছড়া হতো। সিপিএম তৈরি হলো যখন দেখলো যে সিপিআইকে পুরো ইউজ করছে ইন্দিরা গান্ধী আর কংগ্রেস, তার আগে, আর রাশিয়া, তাহলে আর একটা কমিউনিস্ট পার্টির প্রয়োজন হলো যুবকদের মাথাগুলো খাওয়ার জন্য। সেই চক্রান্তটা কে করলো? আর্লি পার্ট অফ 1960s, ইউএসএ, চায়না এবং পাকিস্তানের একটা গ্রুপ। একদম পাকিস্তানের পাক এম্বাসি, আমাদের পার্ক স্ট্রিটে যে পাকিস্তান এম্বাসি, ডেপুটি যে এম্বাসির, তার একটা অংশ, ইউএস এম্বাসির একটা অংশ, চীনা এম্বাসির একটা অংশ, এই কনজয়েন্ট ভেঞ্চারে মুর্শিদাবাদের কিছু মুসলিম আর মালদার কিছু মুসলিম নেতাকে নিয়ে প্রথম নিউক্লিয়াস অফ সিপিএম তৈরি হয়। এবং সিপিএম দেখবে তারপর থেকে চিরকাল ব্যাস ইনডিরেক্টলি, একদম আমেরিকার ইনডিরেক্টলি ওরা মুখে চিৎকার করবে আমেরিকা মুর্দাবাদ, কিন্তু ওদের সমস্ত ছেলেমেয়েরা বউগুলো সব আমেরিকাতে আছে, ওদের চিকিৎসা হয় আমেরিকাতে, ওদের ছেলেমেয়েরা সব ইউএসএতে পড়াশুনো, চাকরি সব বাকরি করে। ওরা চিকিৎসা করতে, পড়াশুনো করতে রাশিয়া বা স্বাস্থ্যের জন্য রাশিয়া যায় না, চীনেও যায় না। একজনই ভুল করে চলে গেছিল। আর পুরোপুরি দেশদ্রোহী, একদম চীন, আমেরিকা, পাকিস্তানের দালাল, প্রথম জন্মসূত্র থেকে। এটা ইন্দিরা গান্ধী জানতেন, জেনেও কিছু করেননি। তার কারণ তিনিও তো ওই দলের লোক, বরং তিনি সিপিএমকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করেছেন। কারণ সেক্রেট রিপোর্টটা যদি এক্সপোজড হয়ে যায়, ওয়ান্স ইট ইজ ইউজড, এই খবরটার ওয়েপন ভ্যালুটা কমে যায়। ওয়েপন একবার ইউজড হয়ে গেলে সেটাকে আর ইউজ করা যায় না। সিপিএম এর ওই সেক্রেটটা ইন্দিরা গান্ধী খুব চেরিশ করতেন, চেরিশ করে তাকে নিজের সুবিধে মতো সময় ইন ক্রাইসিস ব্যবহার করেছেন। এবং ইন ক্রাইসিস অলওয়েজ, এবং সেই জন্য দেখবে সিপিএম কখনো ভারতবর্ষে একটা কংগ্রেসের বিরুদ্ধে আর একটা অল ইন্ডিয়া একটা পার্টি বা সংগঠন তৈরি হোক, সব সময় সেটাকে ফ্রাস্ট্রেট করেছে। এবার আসছি, আমি শুধু একটা ঘটনায় বলে দিই। 71 বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ মূলত ব্যাকড বাই রাশিয়া।
কারণ রাশিয়া ইউএসএসআর এর সাউথ এশিয়াতে তার একটা কন্ট্রোলের প্রয়োজন ছিল টু কাউন্টার দ্য ইনফ্লুয়েন্স অফ ইউএসএ, এবং সবার পেছনে ছিলেন মহাকালের ডিজাইন। 71 যুদ্ধে ইন্দিরা গান্ধী খেলেছে, মুজিব খেলেছে, রাশিয়া খেলেছে, ওদিকে চীন খেলেছে, ওদিকে ইউএসএ খেলেছে, সবাই খেলেছে, সবার বিভিন্ন এজেন্ডা ছিল, কিন্তু মহাকালের এজেন্ডা ছিল খুব গভীরে। লেট নাও পাকিস্তান বি ডিভাইডেড হলো। এবার দেখো তারপরে কি হলো, এই যুদ্ধে পাকের নাক ঘষা গেল, আমেরিকা চায়না উভয় অপমানিত হলো। তারপরেই যে ঘটনাগুলো আমি এইটা বলেই শেষ করে দেব, তারপরেই তখনও 71 পর্যন্ত ইউএসএ চীনের মুখ দেখতো না, চীনও ইউএসএর মুখ দেখতো না, কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে সিচুয়েশনে, আর চীনেরও বন্ধু পাকিস্তান, আমেরিকারও বন্ধু পাকিস্তান, এই পাকিস্তান এবার আমেরিকা এবং চীনের বন্ধুত্বের বীজ তৈরি করে দিল টু কাউন্টার ইন্ডিয়া। তারপর থেকেই কিন্তু মনে রাখবেন শুরু হলো এই ওয়েস্টার্ন ইউএসএর মানি ইনভেস্টমেন্ট অন দ্য সয়েল অফ চায়না, আলোচনা করেছি আমি। এবং পরবর্তীকালে চীনের যে টেকনোলজিক্যাল উন্নতি বা আর্থিক উন্নতির মূলটা হচ্ছে ওয়েস্টার্ন মানি, ইউএসএ মানি ইনভেস্টমেন্ট অন দ্য সয়েল অফ চায়না। কারণ তার লক্ষ লক্ষ কোটি কোটি বেকার পড়েছিল, তার বেকাররা কাজ পেল, আস্তে আস্তে তার উন্নতি হলো। এবার তার সেটা অন্যদিক। এবার 71 পর থেকে একটা পাকিস্তান, চায়না, আমেরিকা মিলে একটা চক্রান্ত হলো। সেই চক্রান্তের অংশীদার কে? ভারতের সিপিএম। সিপিএম আস্তে আস্তে ক্ষমতায় এলো। সিপিএম এর প্রধান কাজটা ছিল ওপার বাংলা থেকে ইন মিলিয়ন্স ইনফিল্ট্রেশনকে হেল্প করে ফলস ফেক বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড বানিয়ে ইনফিল্ট্রেট করিয়ে তাদেরকে ভারতীয় নাগরিক বানিয়ে বেঙ্গলে সেটেলমেন্ট দেওয়া হয়েছে। তখন ওরা রাজত্ব করত ত্রিপুরাতে এবং বেঙ্গলে, তারপরে সেইখান থেকে ওরা ছড়িয়ে গেছে গোটা ভারতবর্ষে। আর এই মিলিয়ন্স অফ ইনফিল্ট্রেশনের মধ্যে অনেকে সিপিএম ক্যাডার হয়েছে, ভোট ব্যাংক বেড়েছে, প্লাস টেরোরিস্টও প্রবেশ করেছে। কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজাইনের একটা অংশ। সিপিএম তার অ্যাক্টিভ পার্টিসিপেট, অ্যাক্টিভ হেল্পার। মিলিয়ন্স, ক্যান ইউ ইমাজিন what was the in 34 years of CPM rule in Bengal, West Bengal, how much infiltration was there? Nearly 40 million. তারপর যখন সেশন এসে বলল যে ওই আধার কার্ড, ওই তোমার রেশন কার্ড দিয়ে আমি ভোট দিতে দেব না, আই ওয়ান্ট এ সেপারেট ভোটার কার্ড, তখন জ্যোতি বসু মাথা খারাপ হয়ে গেছিল। জ্যোতি বসু সেশনকে গালিগালাজ করেছিল, কারণ মিলিয়ন্সে ফলস রেশন কার্ড তৈরি করা আছে। সিপিএম এর ভোট ব্যাংক তৈরি হয়েছে, আর ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওপার বাংলার মুসলিমরা ইনফিল্ট্রেট করে অ্যাজ ইন্ডিয়ান সেটেলড হয়ে গেছে। তারপরে তারা এবং পশ্চিমবাংলায় এই যে রেশন কার্ডগুলো দিয়েছে কারা? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেশিনারি, তাদের অফিসাররাই, বার্থ সার্টিফিকেট ওই অফিসাররা, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। এবার তারপরে এলো টিএমসিপি। টিএমসিপি তো এখন শুধু রেশন কার্ড নয়, বার্থ সার্টিফিকেট নয়, এখন তো আধার কার্ড, প্যান কার্ডও হয়ে যাচ্ছে, কিছু কিছু পাসপোর্টও হয়ে যাচ্ছে, কারণ হোল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেশিনারি ইজ হেল্পিং। A big Pakistan is created inside, and a significant part of it is terrorists, jihadists. এই যে বিপুল জিহাদিস্ট গ্রুপ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে বসে আছে, বেঙ্গলে বেশি বসে আছে, যে সেফ প্লেস টু রিসাইড ফর দেম। এটাই হচ্ছে বাংলাদেশের এই যে ইস্ট পাকিস্তানের এই যে ইউনুসের যে লোকগুলো এসে গেছে, ইউনুস তো নিজে হচ্ছে তো একটা মুক্তিযুদ্ধ বিরোধী লোক,
তাদের হাতেই ক্ষমতা এখন। এই যে বড় বড় কথা বলছে কলকাতা দখল করে নেব, সেভেন সিস্টার দখল করে নেব, তার কারণ জানে বিপুল পাকি ফোর্স, জিহাদি ফোর্স ইন্ডিয়ার মধ্যে আছে, ওরাই ক্রাইসিসে তাকে হেল্প করবে। এবার এবার দরকার একটা, যদি ভারতবর্ষকে বাঁচাতে হয়, এ পাকিস্তান ইনসাইড ইজ ইজি টু বি ট্যাকেলড বাই মিসাইলস, অল দিস থিংস, বাই আর্মি, বাট ইনসাইডে যে পাকিস্তানটা বসে আছে, এটা অপারেশন খুব জটিল। ঠিক একদম কাশ্মীরে যে অপারেশনটা হচ্ছে তার থেকে আরো বড় বড় ম্যাসিভ অপারেশন দরকার ইস্টার্ন ইন্ডিয়াতে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলে। যদি ভারতবর্ষকে বাঁচাতে হয়, দ্যাট অপারেশন ইজ নিডেড, অ্যান্ড দ্যাট অপারেশন উইল বি ডান। আমি বহুদিন থেকে বলছি, ইস্ট বেঙ্গলের ক্রাইসিস, ওয়েস্ট বেঙ্গলের ক্রাইসিস, এই দুটো একসঙ্গে মডুলেট করবে, একসঙ্গে খেলবে, দুটো প্লেগ্রাউন্ডে একসঙ্গে খেলা হবে। বেঙ্গল মিন্স শুধু ইস্ট নয়, শুধু ওয়েস্ট নয়, বেঙ্গল মিন্স দুটোকে নিয়েই। আর ওনার ভাষায় তোমার বঙ্গদেশ কি জানো? তোমার বঙ্গদেশের মাথায় হিমালয়, তলায় বঙ্গোপসাগর, ওদিকে পশ্চিমে গঙ্গার পুরো অপবাহিকা, এদিকে ব্রহ্মপুত্র, এই পুরোটাই হচ্ছে একদম তিব্বত থেকে বঙ্গোপসাগর, আর এদিকে দুদিকের এই যে দুই মহান নদী, তার পুরো অন্তর্বর্তী পুরো ল্যান্ড মাসটাই তোমার বঙ্গমাতা, তোমার বঙ্গদেশ। আজকাল কিছু বলবো না, না আজকাল কিছু বলবো না, না। 25 মিনিটস বলেছি। ভগবানজি কি ইরানের অরুণাচল প্রদেশে ছিলেন? যদি না, আমি জানি না ভাই, আমি জানি না। আজ রাস্তায় আবার জিনপিং এর বাচ্চারা নেমেছে, এরা পাকিস্তান থেকে টাকা নিয়ে থাকে। হ্যাঁ, সত্যজিৎ মাইতি, হ্যাঁ, আবার জিনপিং, হ্যাঁ, ইউর অডিবল, ঠিক আছে। আমি দেখি, আজকে রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেমন একটা একটা এক্সাম্পল বলি, ঠিক 71 যুদ্ধের শেষে 72-তে বাংলাদেশের মধ্যে যে বিহারিগুলো ছিল, বিহারি উর্দুভাষী মুসলিমরা ছিল, কারণ এরা তো রাজাকার হিসেবে পাক আর্মির সঙ্গে জয়েন করে এরা বাঙালি খুন করেছিল, হিন্দু খুন, পরবর্তীকালে মুসলিম খুনও করেছিল, সব খুন করেছে। এরা পরবর্তীকালে জনগণের চাপে ওরা আর সমাজে থাকতে পারে, ওদেরকে ওখানকার সরকার ফর দেয়ার সেফটি ক্যাম্পে রেখেছিল, ইন ডিফারেন্ট ক্যাম্পস। এই ক্যাম্পসে 72-তে ছিল 7.5 লাখ উর্দুভাষী বিহারি মুসলিমস। আফটার আপনার 1.5 ডিকেড, যখন, হ্যাঁ, আপনার 2 ডিকেড পরে যখন সেন্সাস হচ্ছে, দেখা যাচ্ছে, আমি এটা কোট করছি ফ্রম ভারতরত্ন বরদলৈ মেমোরিয়াল স্পিচ বাই লেফটেন্যান্ট জেনারেল এস কে সিনহা, তার যে মেমোরিয়াল স্পিচ থেকে দেখা যাচ্ছে ক্যাম্পে মাত্র পড়ে আছে 1.5 লাখের মতো লোক। তাহলে 6 লাখ কোথায় গেল? এই 6 লাখ ডেফিনেটলি ইন্ডিয়াতে ইনফিল্ট্রেট করেছে, অ্যান্ড দে আর একটা পার্ট হ্যাজ সেটেল ইন দিস বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া অফ দিস কান্ট্রি। তাদের মেন্টালিটি, তারা হচ্ছে রাজাকার, তারা অ্যান্টি হিন্দু রাজাকার। এই রাজাকারদের অনেকেই কিন্তু এখন ইন পলিটিক্স ডমিনেন্ট রোল প্লে করছে। আপনাদের সেন্সাসগুলো দেখলেই বুঝতে পারবেন কত লক্ষ ছিল উর্দুভাষী রাজাকার মুসলিমস ইন ক্যাম্পস, অ্যান্ড কত পরবর্তীকালে কত কমে গেল, কোথায় গেল তারা, কোথায় গেল তারা?
আর বাংলার ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আফটার ডিস্ট্রিক্ট বিকামিং মুসলিম মেজরিটি। এবং পরবর্তীকালে রোহিঙ্গারা এসছে, সে কোথায় বার্মা মুলুক থেকে রোহিঙ্গারা এসছে। রোহিঙ্গারাও নটোরিয়াস, দে আর প্রো ব্রিটিশ দেন প্রো পাকিস্তানি, ইভিন ডিউরিং বাংলাদেশ ওয়ার দে আর ফর দ্য পাক আর্মি। এই টিএমসির সময় রোহিঙ্গারা এসে গেছে, দে হ্যাভ গট রেশন কার্ড, আধার কার্ড, প্যান, এভরিথিং। বলছি মহাকালের সেই একটা আরেকটা জায়গাতে উনি বলেছেন যে তোমরা হিন্দুরা তো সেকেন্ড গ্রেড সিটিজেন ইন ইন্ডিয়া, ইউ দ্য হিন্দুজ ইন ইন্ডিয়া আনওয়ান্টেড ডগস। আর ওরা হচ্ছে সব থেকে রেসপেক্টেড, ওদের জন্য কত ফেসিলিটি, সবার জন্য এক্সট্রা পাওয়ার্স, এক্সট্রা রাইটস। আর ইউ দ্য হিন্দুজ ইউর আনওয়ান্টেড ডগস ইন দিস সিকুলার ইন্ডিয়া। You are unwanted dogs. You, the Hindus in India, are unwanted dogs in this secular India. শুভরাত্রি।